বাগদা, দুবলাগাড়ি, পরিখি বা চাঁদিপুরের সমুদ্র সৈকতে একদিনের ছুটি কাটাতে এলে যে জায়গার ওপর দিয়ে আমাদের যেতেই হয় সেটি হলো উড়িষ্যার বিখ্যাত শহর বালেশ্বর। সি বিচ ছাড়াও এই পুরনো শহরে রয়েছে অনেকগুলি দর্শনীয় স্থান, বিশেষ করে বিভিন্ন মন্দির। আর সেই দর্শনীয় স্থানগুলি থেকে কয়েকটিকে বেছে নিয়ে পর গেঁথে তৈরি হয়েছে বালেশ্বর শহরের সাইট সিইং। বাগদায় একদিন কাটানোর পরে ফিরে যাওয়ার পথে আমরা ঘুরে দেখেছিলাম সেই সমস্ত জায়গা, আর আমাদের সেই সব দেখাকে ক্যামেরা বন্দি করে বোতলের মধ্যে দৈত্যকে পুড়ে ফেলার মতো এই ছোট্ট ভিডিওতে সেই সব ঘোরাকে তুলে রেখেছি। তাহলে আর কি, ছুটি পেলেই একদিন সেই বোতল খুলে ফেলুন আর দৈত্যের সাথে ঘুরতে ঘুরতে সাবস্ক্রাইব করে ফেলুন এই চ্যানেল। আপাতত আজ সেই বালেশ্বর বা বালাসোর শহরে আমাদের ঘুরে বেড়ানোর, খাওয়া দাওয়ার আর অনেক গল্প রইল এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। গুড মর্নিং, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। গতকাল আমরা বাগদায় এসেছিলাম, বাগদা সি বিচে। আগের ভিডিওতে সেটা দেখেছেন। সি সাফারি ক্যাম্পে আমরা ছিলাম, সুন্দর কাটিয়েছি। তারপর সেখানে ব্রেকফাস্ট করে আজকে মানে এই ভিডিওতে আমরা বেরিয়ে পড়েছি এই বালেশ্বরে সাইট সিইং করতে। গতকাল যখন স্টেশনে নেমেছিলাম, স্টেশন থেকে আমরা এই সি সাফারি ক্যাম্পে এসেছিলাম অটোয় করে। বেশ অনেকটাই সময় লেগেছিল, গাড়িতে করে এলেও হতো। তো গাড়ির সাথে আমি কথা বলে রেখেছিলাম, ববিদা আমাদের আজকে ঘুরিয়ে দেখাবে সমস্ত 5টা জায়গায়। এই ববিদার সাথে আমি গতকাল কথা বলে রেখেছিলাম, সন্ধেবেলায় ফোন করি এবং সেই অনুযায়ী ববিদা চলে আসে 8টার সময়। আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের আজকের প্রথম গন্তব্য ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এখন আমরা রয়েছি NH60-তে, এই রাস্তাটা যেটা খড়গপুর হয়ে টুয়ার্ডস চেন্নাই যায়, সেই রাস্তাটায়। যদি আপনি এই বালাসোর সংলগ্ন সি বিচগুলো বেড়াতে আসেন, মানে সেটা দুবলাগাড়ি, বাগদা, পরিখি বা চাঁদিপুর, এই জায়গাগুলো বেড়াতে এলে এখানে একটা দিন কি 2 দিন কাটিয়ে যেদিন আপনি ফিরে যাবেন, যদি আপনার বিকেলের দিকে ট্রেন হয়, তাহলে আপনি গাড়ি ভাড়া করে আজকে আমরা যে সাইট সিইংগুলো করতে বেরিয়েছি এইগুলো আপনারা ঘুরে দেখে নিতে পারেন। আর যদি আপনি সরাসরি এখানে আসতে চান, পঞ্চলিঙ্গেশ্বর বা ইমামি জগন্নাথ মন্দির, এই জায়গাগুলো দেখার জন্য আসতে চান, তাহলে সকালে ট্রেন ধরা যেতে পারে হাওড়া থেকে। তারপর এখানে এসে নেমে একটা গাড়ি বুকিং করে সারাদিন ঘুরে বিকেল বা সন্ধ্যের ট্রেন ধরে ফিরে যাওয়া যেতে পারে। আমরা মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল বাগদা থেকে বেরিয়ে পড়েছি। এখন টুয়ার্ডস বালাসোরের মূল শহরের ভেতরে ঢুকবো না, বাইপাস দিয়ে বেরিয়ে যাব। বাইপাস দিয়ে বেরিয়ে গিয়ে প্রথম গন্তব্য আমাদের হচ্ছে ক্ষীরচোরা বা ওড়িয়া উচ্চারণে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। বালাসোরের একটি ছোট্ট সুন্দর গ্রাম রেমুনায় রয়েছে এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। মন্দিরের এই নামকরণের পেছনে এক জনশ্রুতি রয়েছে। বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু মাধবেন্দ্র পুরী নীলাচল যাওয়ার পথে এই মন্দিরে এসেছিলেন। এই মন্দিরে বরাবরই গোপীনাথকে ক্ষীর প্রসাদ দেওয়ার রেওয়াজ রয়েছে। একদিন যখন দেবতার ভোগের জন্য প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তা দেখে মাধবেন্দ্র পুরীর মনে ইচ্ছে জাগে যে যদি তিনি একবার সেই ক্ষীর চেখে দেখতে পারতেন, তাহলে তিনিও নিজের আশ্রমে তেমন ক্ষীর বানিয়ে প্রভুকে নিবেদন করতে পারতেন। এর পরক্ষণেই তিনি ভাবেন, দেবতার জন্য তৈরি প্রসাদের প্রতি আকাঙ্ক্ষা করার অর্থ হল লোভ। এই চিন্তায় তার মনে পাপ বোধ জন্ম নেয় এবং তিনি মন্দির ছেড়ে নিকটবর্তী বাজারে আশ্রয় নেন। সেই রাতে স্বপ্নে মন্দিরের পূজারীকে গোপীনাথ জানান যে তিনি নিজেই মাধবেন্দ্র পুরীর জন্য কিছুটা ক্ষীর সরিয়ে রেখেছেন এবং তা জামা কাপড়ের নিচে লুকিয়ে রেখেছেন। স্বপ্ন দেখার পর পূজারী সঙ্গে সঙ্গে সেই ক্ষীর মাধবেন্দ্র পুরীর কাছে পৌঁছে দেন। এই মন্দির দুপুর 12:30 থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে।
ক্ষীরচোরা গোপীনাথ, সেই গোপীনাথের মন্দিরের ক্ষীর, সেটাই প্রসাদ। 25 টাকা, 40 টাকা আর সম্ভবত 70 টাকা, এই তিনটে রয়েছে প্রসাদের দাম। তো আমরা একটা এই 40 টাকার প্রসাদ নিয়েছি, সুন্দর শালপাতায় মোড়া আর মাটির ভাঁড়ে গলা ক্ষীর। ওহো হো 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 ওহো, এইটা একেবারেই মিস করা যাবে না, মানে অপূর্ব খেতে। যেরকম উড়িষ্যার ক্ষীর হয়, পুরীতে আমরা যেরকম খাই খানিকটা এরকমই। এই যে দৃশ্য তো এরকম দেখতে, খুব ভালো খেতে, খুব ভালো খেতে। আহা, এটুকুই বা কী করে যায়। ক্ষীরচোরা গোপীনাথ, কিন্তু আজকে কার ক্ষীর কে খেয়ে যাচ্ছে আর কি, দোষ একজনেরই ঘাড়ে চাপছে আর কি, তাকেই ক্ষীরচোর বলা হচ্ছে। কি করা যায়, আমরা সেই চুরির ভাগিদার না হয় হলাম একটু, এবারে হাত লাগাতে হবে। আর আহা, যদি এমনি কোনো অসুবিধা নেই, মন্দিরের বাইরে আপনি চটি খুলে রাখতে পারেন, যদি আপনি চান গাড়ির মধ্যেও চটি খুলে রাখতে পারেন, একদম সামনেই গাড়ি, একদম মন্দিরের সামনে এসে দাঁড়াবে, কোনো অসুবিধা নেই। চলুন এবারে ইমামি জগন্নাথ মন্দির। আমরা এখন এসে পৌঁছলাম ইমামি জগন্নাথ টেম্পলে। এই ইমামি জগন্নাথ টেম্পল বেসিক্যালি ইমামি গ্রুপ অফ কোম্পানিজ যারা, তারাই একটা পুরীর জগন্নাথ মন্দিরের রেপ্লিকা এখানে তৈরি করেছেন। এটা 2009 সাল নাগাদ তৈরি করা শুরু হয় এবং 15 নাগাদ বানানো হয়ে যায়। বালাসোরের বালগোপালপুরে নির্মিত অপেক্ষাকৃত নতুন এই মন্দিরটি কিন্তু ইদানিং এখানকার একটা অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে। পুরীর মন্দিরের প্রতি বেশিরভাগ বাঙালিরই কিন্তু একটা টান আছে, তাই সাক্ষাৎ দর্শন না হলেও এই মন্দিরের দর্শন অন্যতম আকর্ষণীয় একটি বিষয়। পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত ভাস্কর রঘুনাথ মহাপাত্র এই মন্দিরের স্থাপত্য শিল্পী। রথের আকারে সৃষ্ট মূল মন্দিরের ভিতরটিও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কথা মনে করিয়ে দেয়। তবে এই মন্দিরের গোড়ার দিকটি, মানে নিচের দিকটি, কোণারকের সূর্য মন্দিরের অনুসরণে নির্মিত। ফলত দূর থেকে দেখলে মনে হয় 70 ফুট লম্বা একটি 16 চাকার রথকে টেনে নিয়ে যাচ্ছে 4টি ঘোড়া। মন্দির চত্বরে মূল মন্দিরের পাশাপাশি রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির, বিমলা দেবীর মন্দির, গজলক্ষ্মী মন্দির আর হনুমান মন্দির। এই মন্দিরটিও দুপুর 12:30 থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। এই সবেমাত্র ইমামি জগন্নাথ মন্দির ঘুরে আমরা বাইরে বেরিয়ে এলাম। এই মন্দিরটি বেসিক্যালি পুরীর মন্দিরের একটি রেপ্লিকা, মূলত বেশ সুন্দর সাজানো, ছিমছাম। প্রিসাইজলি যদি সন্ধেবেলার দিকে বা অন্ধকার নামার পরে জায়গায় আসা হয় তাহলে কিন্তু জায়গাটা আরও সুন্দর লাগবে। চারপাশে একটা লাইটিং করার বন্দোবস্ত রয়েছে, দেখলাম যে ফ্লোরে লাইটিং রয়েছে। বাইরে গেট থেকে বেরিয়েই প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি ভোগ, শিম কুমড়ো সব গোটা গোটা
বিনামূল্যেই এই প্রসাদ দেওয়া হচ্ছে, খুব সুন্দর। যাই হোক, এখান থেকে এবারে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ব্লু লেক। চলুন যাওয়া যাক। এখন অলরেডি 11:15 বেজে গেছে। পঞ্চলিঙ্গেশ্বর বেশ খানিকটা সময় লাগবে, অনেকটা সিঁড়ি ভেঙে ওপরে ওঠা, বেশ খাড়া সিঁড়িও আছে কিছু কিছু জায়গায়, তো সেটা বেশ সময় সাপেক্ষ, তো একটু তাড়াতাড়ি করা যাক। গাড়ি এখান থেকে বেরিয়েই ঠিক বাইরে একটু এগিয়ে আসছে, সেখানে কোনো পার্কিংয়ের জায়গা নেই, ফলত আর একটু এগিয়ে সামনে গাড়ি রাখতে হবে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ব্লু লেকের পাড়ে। বেসিক্যালি এই ব্লু লেকটা কিন্তু অপরূপ দেখতে, অসাধারণ সুন্দর দেখতে। এখান থেকে দেখে কতটা বোঝা যাবে জানি না, অনেকেই এখানে সঙ্গে ড্রোন থাকলে উড়িয়ে অনেক ছবি টবি তুলেছেন, সেগুলো খুব সুন্দর দেখতে। একটা দারুণ লেক এবং তার মাঝখানে একটা আইল্যান্ড মতো আছে, যেটা খুব মজার বিষয়। এই মাত্র যারা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চান করছিল, তারা যেই ঝাঁপ দেওয়ার পরে আমি এই সাইডটাতে এসে দেখছি, জাস্ট 2 ফুট ছেড়ে দিলে, জাস্ট এই পাড় থেকে 2 ফুট বাদ দিলে, তারপরেই কিন্তু মানে একদম ঘন নীল রং এই লেকটার, এবং বোঝা যাচ্ছে এটা কিন্তু বেশ বেশ ডিপ, খুব সুন্দর। এদিক থেকে দেখলে যে নীলগিরি পাহাড় দেখা যাচ্ছে, আর নীলগিরি পাহাড়ের পাশ থেকে পুরো গাছ জঙ্গল এই সমস্ত কিছু দেখা যাচ্ছে। দৃশ্য তো খুব সুন্দর। শীতের সময়টা এই জায়গায় লোকজন পিকনিক করতে আসেন। যদি আপনি ভালো সাঁতার কাটতে পারেন, তাহলে ডেফিনেটলি একটা ট্রাই নিতেই পারেন। এখন এই গরমে সত্যি মনে হচ্ছিল একটা ঝাঁপ দিলে ওই যে নীল রঙের জল, সেটা খুব আরামদায়ক বলে মনে হচ্ছিল, কিন্তু আমি আবার সাঁতার জানি না, দুঃখের বিষয়। তো সেই ছবি টবি তোলার সময়টুকু দাঁড়িয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের পরবর্তী গন্তব্য নীলগিরি রাজবাড়ি। ব্লু লেক থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল 11 কিলোমিটার দূরের নীলগিরি জগন্নাথ মন্দির, এবং মন্দিরের ঠিক পাশেই নীলগিরি রাজবাড়ি। ওড়িশার বিখ্যাত জগন্নাথ মন্দিরগুলির মধ্যে অন্যতম বিখ্যাত মন্দির হল স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এই নীলগিরি জগন্নাথ মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠা করেন হরিচন্দন বংশের কোনো এক রাজা, এবং রাজতন্ত্রের অবসান হওয়া পর্যন্ত এই মন্দিরের দায়িত্বভার তাঁদের উত্তরসূরিরাই পালন করে এসেছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি নীলগিরি জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। এই জগন্নাথ মন্দির কিন্তু উড়িষ্যায় যে জগন্নাথ মন্দিরগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত বলা চলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে বলে রাখি যে মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা কিন্তু অ্যালাউড নয়, ফলে ভেতর থেকে মন্দির আমি দেখাতে পারলাম না, বাইরে থেকে যেটুকু সম্ভব হলো দেখালাম। এই মন্দিরে যেটা ঢুকে ইন্টারেস্টিং একটা জিনিস লাগলো, যে মন্দিরের ভেতরে যেখানে রান্না হচ্ছে, যেখানে জগন্নাথ দেবের ভোগ রান্না হয়, তার অনেকটা কাছে অবধি যাওয়া যায়। পুরীর মন্দিরে যেরকম আমরা দেখি না, যে ঠিক বাইরেটাতে বেরোলেই আনন্দবাজারের ওখানে মাটির পাত্রে জগন্নাথ দেবের ভোগ থাকে, সেরকম মাটির পাত্র প্রচুর রাখা রয়েছে যেগুলোতে ভোগ রান্না হবে, এবং সেগুলো একজন জল দিয়ে ধুচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে এটা কি একই প্রসেসে হয়? তো উনি বললেন হ্যাঁ, পাশেই আরেকটু দূরে, মূল রান্নাঘরটা আরেকটু দূরে, অতটা অবধি পৌঁছানো যায়নি, তবে রান্নাঘরের জিনিসপত্র যেখানে রাখা আছে সেই জায়গাটাও দেখা যাচ্ছে, শাকসবজি কোথায় রাখা আছে সেই সমস্তও দেখা যাচ্ছে। এই জগন্নাথ মন্দির খোলা থাকে দুপুর 12:30 অবধি। আর ঠিক জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে নীলগিরি রাজবাড়ি। আপাতত আমরা ওই নীলগিরি রাজবাড়ির দিকেই যাচ্ছি। ভারতবর্ষের ওড়িশা স্টেটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য ছিল এই নীলগিরি। জনশ্রুতি অনুসারে ছোটনাগপুর থেকে আসা নাগবংশী রাজারা প্রথমে এখানে এসে রাজত্ব শুরু করেন।
রাজ্যের পরবর্তী শাসকরা তাঁদেরই বংশধর। 1525 খ্রিস্টাব্দে সম্রাট আকবরকে আফগানদের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করেছিলেন এই রাজবংশের রাজা নারায়ণ সিং, পরে যিনি সম্রাট আকবরের ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন। ভারতের রাজনৈতিক একত্রীকরণের সময় স্থানীয় বিপ্লবীদের জোরাজুরিতে 1948 সালে রাজা কিশোরচন্দ্র ভারত সরকারের কাছে নিজের রাজ্য আত্মসমর্পণ করার উদ্দেশ্যে স্বাক্ষর করেন। তথাকথিত রাজত্ব না থাকলেও রাজ পরিবার আর রাজবংশের নিয়ম নীতি কিন্তু এখনো মেনে চলা হয়। রাজ পরিবারের বিভিন্ন অনুষ্ঠানও হয় এই রাজবাড়িতেই। এখন বাজছে 12:20 আর আমরা বেরোলাম এই নীলগিরি রাজবাড়ি ঘুরে। এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। আমরা এখন সেদিকেই যাচ্ছি। এখানে পার্কিং ছিল, পার্কিং 20 টাকা করে, যেটা বুঝতে পারছি এই যে আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, এতেই মোটামুটি যা বোঝা যাচ্ছে যে গ্রীষ্মকালে এলে এটা কিন্তু খুব কষ্টকর হবে। এখন তবুও বাইরে যতক্ষণ হাঁটাহাঁটি করছি বা ডিরেক্ট সানলাইটের তলায় থাকলে একটা গরম লাগছে, গাড়ির ভেতরে বসে যখন গাড়ি চলতে শুরু করছে হাওয়া দিচ্ছে তখন আবার জিনিসটা নর্মালাইজড হয়ে যাচ্ছে, বা একটু ছায়াতে বসলেও আরাম লাগছে। আর দিন 15 পরে এই আরামটা থাকবে না। এই জায়গাগুলো শীতকালে ঘোরার জন্য ঠিকঠাক, মানে আমি বলবো ঠিক আছে। গ্রীষ্মকালে এই সাইট সিইংগুলো করাটা একটু ডিফিকাল্ট বলেই আবার মনে হয়, একটু বেশি গরম লাগবে। কিন্তু যদি মজা করে আসেন, ফুর্তি করে আসেন, তাহলে তো কোনো ব্যাপারই নয়। যাই হোক, এখান থেকে বেরিয়ে এরপরে পঞ্চলিঙ্গেশ্বরে যেটা হচ্ছে ব্যাপার যে এই যতগুলো সাইট সিইং করলাম এতক্ষণ, এগুলো সব আরামের ছিল। পঞ্চলিঙ্গেশ্বরটা এই সমস্ত সাইট সিইংয়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এবং একটু কষ্টকর, সিঁড়ি ভাঙতে হবে। ভাঙি। ওড়িশার এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু বেশ বেশ জনপ্রিয়। মোটামুটি যে জায়গাগুলো ঘুরলাম এতক্ষণ ধরে, সেই সমস্ত জায়গায় সেই অর্থে লোকজন নেই। এখানে কিন্তু প্রচুর লোকজন রয়েছে। প্রথমেই যেটা বলি যে যেখানে গাড়ি দাঁড়াবে, যেখানে গাড়ির পার্কিং, সেখান থেকে বেশ খানিকটা পথ কিন্তু হেঁটে যেতে হবে। তারপরে সিঁড়ি ভাঙতে হবে। যা শুনেছি ওই সম্ভবত 270 এতগুলো সিঁড়ি রয়েছে। তার প্রস্তুতি অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে। হাঁটছি। যেখানে গাড়ি পার্কিং করলাম, পার্কিংয়ের জন্য 50 টাকা নিল। আচ্ছা, এখানে যেটা বলার সেটা হচ্ছে যে সীতার শিবলিঙ্গ স্থাপনের যে গল্পটা আছে, সেটা ছাড়াও এখানে আরও একটা গল্প আছে। সেটা হচ্ছে বানাসুরের। যে বানাসুর এই শিবলিঙ্গতে এসে পুজো করেছিলেন। বানাসুরের গল্প কিন্তু আমরা খুব শুনেছি আসামে। সেই আসামের গল্প আবারও ঘুরে ফিরে ওড়িশায়। আমাদের ভারতবর্ষের গল্পগুলো কিন্তু এভাবেই একে অপরের সাথে সংযুক্ত বলা যেতে পারে। এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার যে মূল গেটটা, এই মূল গেটটার সামনে এসে পৌঁছলাম। কার পার্কিংয়ের যে এরিয়াটা, সেখান থেকে মূল গেট অবধি মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা, কিন্তু সেটা বেশ চড়াই রাস্তা। বয়স্ক যদি কেউ আসছেন তাহলে তার জন্য অনেকটাই হাঁটা পথ হবে। এরপরেও 311 সিঁড়ি রয়েছে, যেটা আরও কঠিন। তবে এইটুকু পথ, মানে এই 1 কিলোমিটার পথ যদি আপনার মনে হয় যে হাঁটবেন না, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু বাইকের বন্দোবস্ত রয়েছে। ওখানে খোঁজ করলে আপনি বাইক পেয়ে যাবেন। পার্কিং এরিয়া থেকে এই গেট অবধি আসতে 50 টাকা বাইকে নেয়। এখানে যে জায়গাটা থেকে গেটে ঢুকলাম, গেটের সামনেই একটা টিকিট মতো বন্দোবস্ত আছে, সেটা 5 টাকা পার হেড। সিঁড়ি কিন্তু এখানে ভালোই খাড়া, বেশ ভালো রকম আর কি। এইটা মূল পাহাড়ে চড়াটা,
किधर से आ रहे हैं आप लोग? उड़ीसा जसपुर। जजपुर से। अच्छा, जजपुर में भी बहुत घूमने का जगह है, तो आएंगे फिर कहीं। बहुत अच्छा जगह है जसपुर। अच्छा, आएंगे आएंगे, बहुत फेमस है। ठीक है, चलिए मिलते हैं। ठीक है, ओके ओके, चलिए। আমি যেখানটা দাঁড়িয়েছি তার এই পেছন দিকটাতে, মানে পাশটাতে বলা যেতে পারে, পাহাড়ের গা দিয়ে জল বয়ে আসছে। এই জলেই কিন্তু ওপরে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গ বারবার ধোয়া যায়, প্রতিনিয়ত, প্রতিক্ষণ, বছরের পর বছর। আমরা অর্ধেক রাস্তা উঠে এসেছি। এর পরের যে জায়গাটা আছে, যেটা নর্মালি এলাম ঠিকই ছিল, এর পরের রাস্তাটা খুব স্টিপ, ভয়ানক। হাঁপিয়ে টাপিয়ে গেছি, প্রচণ্ড ঘাম হচ্ছে। এমনি যে রোদ গায়ে লাগছে তা নয়, চারপাশে প্রচুর গাছ রয়েছে। যখন আমরা হেঁটে এলাম তখন তিরপল রয়েছে, বসারও টুকটাক জায়গা রয়েছে, কিন্তু ওই অনেকটাই পাহাড় চড়া। পৌঁছে গেছি, সামনেই একটু। দাদা ছিল বলে আজকে একদম সুন্দর দেখা হলো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই মাত্র যেখানে নিচে শিবের পুজো হচ্ছে, যেখানে পঞ্চলিঙ্গ রয়েছে, সেখান থেকে ঘুরে এলাম। আপনি ঈশ্বরে বিশ্বাস করুন না করুন, এটা মানতে আপনি বাধ্য যে কোনো একটা টানে এত এত মানুষ কিন্তু এখানে আসেন, প্রতিনিয়ত আসেন, বছরের পর বছর, মানে কত বছর ধরে আসছেন তার ঠিক নেই। এই যে বিষয়টাকে ঘিরে এই একটা বিশাল ব্যাপার, একটা বিশাল সংস্কৃতি তৈরি হয়েছে। আমি ধর্মের কথা বলছি না, আমি সংস্কৃতির কথা বলছি, আমি কালচারের কথা বলছি। এই যে কালচারটা তৈরি হয়েছে, সেটার মধ্যে কিছু একটা বিশ্বাস আছে। সেই বিশ্বাসটা কি বিশ্বাস, সেটা আলাদা আলাদা মানুষের কাছে পৃথক। তবে সেই বিশ্বাসকে আমি ছুঁয়ে দেখে এলাম আজকে। এটা জেনারেলি যদি ভিড়ের সময় আসা হয় বা যখন জল বেশি থাকে, অনেকে, মানে আমি যখন আগে দেখেছি আমার মনে হয়েছিল হয়তো ওই জায়গাটা যাওয়া সম্ভব হবে না, কিন্তু যাই হোক, বিশ্বাসে মিলায় বস্তু, মিলিয়ে গেল আজকে। তো সেই পঞ্চলিঙ্গেশ্বরকে আমি স্পর্শ করে এলাম, যে পঞ্চলিঙ্গেশ্বরের জন্য এত দূর ছুটে আসা। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে নামা আছে, নেমে মানে বেশ খানিকটা পথ আমরা নিচে একটা জায়গা দেখলাম, সেখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি দেখলাম এক ভদ্রলোক হাতে তৈরি করেছেন। সেটা হচ্ছে যে ছোটো 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 চাল বসিয়ে জগন্নাথের মূর্তি, পেপার মোল্ডের ওপরে সম্ভবত, এবং খুব স্বল্প দাম, 50 টাকা দাম। তো ওটা একটা পেমেন্টো হিসেবে নিয়ে যাব, সঙ্গে রেখে দেবো। পরে অ্যাটলিস্ট মনে পড়বে যে এই জায়গায় গেছিলাম, সেই জায়গার এই জিনিস। যাই হোক, চলুন এবারে যাওয়া যাক।
আমি এখন দাঁড়িয়ে আছি KR রিসর্ট বা পান্থনিবাস। সেই পান্থনিবাসের রেস্টুরেন্টের সামনে, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে WBTDC হয়, সেরকম একটা জায়গা হচ্ছে OTDCর পান্থনিবাস। এখানে আসার আগে আমরা ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা আসছি। ওনারা বললেন যে এখানে এসে অর্ডার দিলেই খাবার পাওয়া যাবে, আগে থেকে বুকিং করার দরকার নেই। তো খাওয়া দাওয়াটা করে নিই, কতক্ষণ কি লাগে দেখি। আর যদি আপনি এখানে আসেন পঞ্চলিঙ্গেশ্বরে এবং এখানে খানিকটা সময় কাটাতে চান, তাহলে কিভাবে এই পান্থনিবাসের রুম বুকিং করবেন সেই তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো চলুন দেখি কি খাওয়া পাওয়া যায়। আমরা এখন বসে আছি KR রিসর্টের রেস্টুরেন্টে। মোটামুটি আমাদের খাবার দাওয়ার অর্ডার করে দিয়েছি। যেহেতু এখানে কোনো থালি পাওয়া যায় না, অন সিজনে হয়তো পাওয়া যায়, কারণ মেনু কার্ডে রয়েছে। এখন অফ সিজন বলে হয়তো সেটা পাওয়া যায় না। তো আলাদা আলাদাভাবে অর্ডার দিলাম। দুজনের জন্য 1 প্লেট ভাত, একটা প্লেন ডাল, আর কি অর্ডার দিলাম রে, একটা আলু জিরা, তার সাথে কাতলা মাছের ঝোল না, কাতলা মাছের কারি, আর তার সাথে কাতলা মাছ ভাজা। এই হচ্ছে মোটামুটি অর্ডার। আলু জিরা আছে, ঠিক আছে। এই প্রথমেই আমাদের ফিশ ফ্রাই, মানে মাছ ভাজা। अच्छा अच्छा, ठीक है, बढ़िया है। फिश फ्राई 3 পিস, কাতলা মাছ ভাজা। এখানে বিষয়টা একটু আলাদা হচ্ছে। প্রথমে আগে মাছ দিই, তারপরে একে একে ডাল দিই, ভাত দিয়ে হবে। ভাত নিই, ডাল নিই, ভাত ডাল আর মাছ ভাজা দিয়ে শুরু করি। আলু জিরে বলা আছে, সেটা একটু বাদে আসছে। তো এখানে তো ক্যাপসিকাম। সুন্দর ছিমছাম খাওয়া দাওয়া শেষ। এবার আমাদের পালা ফিরে যাওয়ার। KR পান্থনিবাসের ওদিকেও কিছু রুম রয়েছে, আমার এই পেছন দিকেও কিছু রুম রয়েছে। যেটা সবথেকে ইন্টারেস্টিং রুম, সেটা হচ্ছে ওইখানে দুটো ট্রি হাউস রয়েছে, যেগুলো খুব সুন্দর দেখতে। এই দিকে যদি আপনি রুমগুলো নেন, তাহলে এই ভিউ আপনি সকালবেলায় পাবেন। যাই হোক, এবারে দেখা যাক। এই জায়গাটা বুঝতে পারছেন, আলো জ্বললে কিন্তু বেশ সুন্দর লাগবে আর কি রাত্রের দিকটাতে। এদিকে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই ছিল আমাদের বালাসোরের বিভিন্ন জায়গা দেখে বেড়ানোর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন।